আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির মাঝামাঝিতে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে বলছেন মির্জা ফখরুল। এদিকে গলাচিপায় 144 ধারা সংবাদ সম্মেলন ডাকলেন নূর। জানাবো হাতিয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত 10 এবং সর্বশেষ জানাবো কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব, বৈঠকে বসছে আদানি পিটিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির মাঝামাঝিতে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে বলছেন মির্জা ফখরুল। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বৈঠকের পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে। মির্জা ফখরুল বলেন, বৈঠকের আলোচনার বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল আগামী এপ্রিলে নির্বাচন যে তারিখ ঘোষণা করা হয়েছিল সেটা উপযুক্ত সময় নয়, বিধায় এগিয়ে নিয়ে আসা। সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছে। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। ব্রিফিং এর পরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, এই বৈঠকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, নতুন আশার আলো। তিনি বলেন, পুরো বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্তির সংযোগ ঘটিয়ে এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানাই আন্তরিক ধন্যবাদ। তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। বিএনপি মহাসচিব বলেন, সবার আগে বাংলাদেশ এই নীতিকে হৃদয়ে ধারণ করে তারেক রহমান বরাবরের মতোই প্রমাণ করেছেন তার সর্বোচ্চ অগ্রাধিকার দেশের স্বার্থ, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা। মির্জা ফখরুল আরো বলেন, আমরা বিশ্বাস করি বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলাদেশের, জয় হবে জনগণের। এখন প্রত্যাশা অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রেখে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে। গলাচিপায় 144 ধারা সংবাদ সম্মেলন ডাকলেন নূর। পটুয়াখালীর গলাচিপা ও দশমিনায় বিএনপি ও গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল 8টা থেকে 144 ধারা জারি করেছেন। এই আদেশ রবিবার সকাল 8টা পর্যন্ত বলবৎ থাকবে। গত বৃহস্পতিবার রাত 8টার দিকে গলাচিপার চরবিশ্বাস এলাকায় দুই দলের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এরপরই গলাচিপার বকুলবাড়িয়া বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 4 ঘন্টা অবরুদ্ধ থাকেন। পরে রাত 3টার দিকে তিনি গলাচিপা শহরে পৌঁছান এবং বর্তমানে তিনি ডাকবাংলোয় অবস্থান করছেন। রাতে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর, হামলা ও অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে আছে সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। ভিপি নূর বলেছেন, আমাকে অবরুদ্ধ করে রেখেছিল বিএনপি নেতা। তিনি আজ বিকেল 3:30টায় গলাচিপায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। এদিকে প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করেছে। বিএনপি নেতা হাসান মামুন বলেন, চরবিশ্বাসে গণ অধিকার পরিষদের হামলায় নেতাকর্মীরা ক্ষুব্ধ। আমরা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উভয় পক্ষকে শান্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হাতিয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত 10। নোয়াখালীর হাতিয়ায় পূর্ব ঘটনার জেরে বিএনপির দু গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 10 জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন তমরুদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, বিএনপি সমর্থক ও মাহবুবুর রহমান শামীমের অনুসারী সোহেল, সাহেদ পয়েল এবং তমরুদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা হলেন তমরুদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাফুল সহ আরো অনেকে। জানা গেছে, গত 10 জুন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের ঈদ পুনর্মিলন সমাবেশে যাওয়ার পথে হাতিয়া উপজেলার সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের অনুসারীদের হামলা ও উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া 35 জন আহত হন। আহতদের মধ্যে 25 জনকে হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে
গুরুতর আহত 4 জনকে সেখান থেকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়। আহত সবাইকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি ইউসুফ রেজা বলেন, তমরুদ্দি ইউনিয়নের সাম্প্রতিক সময়ের ঘটনার প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি শুধু আইন শৃঙ্খলার জন্যই নয়, পুরো হাতিয়া রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অশনি সংকেত, জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশকে যারা হুমকির মুখে ফেলেছে তারা মূলত সন্ত্রাসের মাধ্যমে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়। এই অপশক্তির বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া জরুরি। হামলায় আহত তাঁতি দলের তমরুদ্দি ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহেদ বলেন, পূর্বের ঘটনার জেরে অস্ত্রধারীরা হামলা চালায়। এ সময় আমি সহ 10 জন নেতাকর্মী আহত হন। হামলাকারীরা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারী। আমরা ন্যায় বিচার কামনা করছি। হামলার বিষয়টি অস্বীকার করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, হাতিয়া উপজেলার কিছু বহিরাগত লোকজন রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে আমাদের ঘাটের কয়েকজন শ্রমিকের উপর হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন। আমাদের পক্ষ থেকে তাদের উপর কোনো হামলা চালানো হয়নি। হাতিয়া থানার ওসি AKM আজমলা হুদা বলেন, দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর শোনাচ্ছি। খবর পেয়ে সেখানে পুলিশ গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে আমাদের কাছে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেননি। কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব, বৈঠকে বসছে আদানি PDP। বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দাম নিয়ে বিরোধ নিরসনে ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছে ভারতের আদানি পাওয়ার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আগামী 22 ও 23 জুন এই বৈঠক হতে পারে। এই বৈঠকের মূলে রয়েছে আদানির বিদ্যুৎ কেন্দ্রে কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়ে বিতর্ক, যা বাংলাদেশের কেনা বিদ্যুতের ইউনিট প্রতি খরচে সরাসরি প্রভাব ফেলছে। PDP জানিয়েছে, তাদের নির্ধারিত কয়লার দর অনুসারে 2025 সালের মে পর্যন্ত আদানির কাছে বাংলাদেশের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 48 কোটি 50 লাখ মার্কিন ডলারে। তবে আদানি কর্তৃপক্ষের দাবি বকেয়া 70 কোটি ডলারের বেশি। কয়লার দাম নিয়ে দুপক্ষের ভিন্ন হিসাবের কারণে এই পার্থক্য হয়েছে। মূলত এই বিষয়টি নিষ্পত্তি করতে বৈঠক হচ্ছে। PDP চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম এই বিষয়ে বলেন, কয়লার মূল্য নির্ধারণের মতপার্থক্য নিরসনে আদানির সঙ্গে বৈঠক হচ্ছে। বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় দুপক্ষের 4 জন করে সদস্য আলোচনায় অংশ নেবেন। PDPর পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রতিষ্ঠানটির সদস্য আনামা ওবায়দুল্লাহ। আদানির হয়ে 4 সদস্যের আইনি বিশেষজ্ঞ দলে রয়েছেন অধ্যাপক লরেন্স বু এবং লুসি রিড, টবি ল্যান্ডাউ ও অধ্যাপক VK রাজা। এর আগে 23 মে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আদানি পাওয়ারের প্রধান নির্বাহী SB খাইলিয়া। সঙ্গে ছিলেন আদানি পাওয়ারের প্রেসিডেন্ট MR কৃষ্ণ রাও। এই সময় দ্রুত বকেয়া পরিশোধের অনুরোধ করে তারা জানান, বিল পরিশোধে দেরি হওয়ায় PDPর ওপর 7 কোটি 86 লাখ ডলারের মতো জরিমানা আরোপ হয়েছে, যা প্রতি মাসে আরো 60 লাখ ডলার হয়ে বাড়ছে। চলতি বছরের জুনের মধ্যে বকেয়া পরিশোধ করলে প্রায় 5 কোটি ডলারের জরিমানা মওকুফ করা হতে পারে। তবে PDPর পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের অধিকাংশ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমদানি কয়লার দাম নির্ধারণে ইন্দোনেশিয়ার সূচক ব্যবহার করে, যেখানে আদানি কয়লার দাম নির্ধারণে ব্লেন্ডেড ইন্ডেক্স অনুসরণ করে, যা ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউক্যালস সহ একাধিক সূচকের সমন্বয়ে তৈরি। এই সমন্বিত সূচকের কারণে পায়রা, রামপাল সহ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে আদানির প্রতি টন কয়লার দাম 10 থেকে 12 ডলার বেশি পড়ছে বলে জানিয়েছে PDP। সংস্থাটি বলছে, এর ফলে বিদ্যুতের বিলেও বড় ধরনের পার্থক্য তৈরি হচ্ছে। PDPর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, পায়রা ও রামপাল কেন্দ্রের সঙ্গে PDPর বিদ্যুৎ ক্রয় চুক্তিটি কয়লা কেনার ছাড়ের বিষয়টি রয়েছে। ইন্দোনেশিয়া থেকে কয়লা কেনা দীর্ঘমেয়াদী চুক্তিতে পায়রা সর্বোচ্চ 40% পর্যন্ত ছাড় পায়, যার সুবিধা প্রকৃতপক্ষে PDP ভোগ করে। রামপালও বছরব্যাপী কয়লা কেনার সময় ছাড়ের শর্তে চুক্তি করে। আদানি নিজের খনির কয়লা সরবরাহ করে, তার চুক্তিতে ছাড়ের বিষয়টি নেই, ফলে কয়লার দাম বেশি নিচ্ছে ভারতীয় কোম্পানিটি। ওই কর্মকর্তা আরো জানান, অন্য সব বিদ্যুৎ কেন্দ্র কয়লার কেনার দাম ধরে বিল করে, তবে আদানি বিভিন্ন আন্তর্জাতিক বাজারে কয়লা সূচকের গড় মূল্য হিসেবে করে। এরপর তারা যে মানের কয়লা ব্যবহার করে তার দাম বের করে। এতেই পার্থক্য তৈরি হয়। 2017 সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করে বাংলাদেশ ও ভারত সরকার। একই বছর আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে PDP। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে 25 বছর বিদ্যুৎ কেনা হবে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ওই চুক্তিতে আদানিকে বিশেষ সুবিধা দেওয়া নিয়ে তখনই ব্যাপক সমালোচনা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিটি বাতিলের দাবি ওঠে। পরে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় পর্যালোচনা কমিটি করে অন্তর্বর্তী সরকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।